ডিসেম্বর 2025। এখন বাজে সকাল 8:10। আমরা এখন কন্যাকুমারীতে জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম আমাদের টিটিডিসির হোটেলে। এখন আমরা যাব বিবেকানন্দ রক আর থিরুভাল্লার। থারুমান এখানে আমাদের ড্রপ করে দিল, কারণ এখানে পার্কিংটা একটা বড় ইস্যু। আমাদের যেতে হবে এই দিকে প্রায় 100 মিটার মতো, তাহলে টিকিট কাউন্টারটা পাবো। সোজা গেলে টিকিট কাউন্টার, দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এখানে একটা গল্প আছে, 100 টাকার টিকিট অফলাইন অনলাইন দুরকমভাবেই কাটা যায়। আর একটা ওই টিকিটটাই 300 টাকায় কাটলে বিনা লাইনে টিকিট কাটা যায়। তো বিনা লাইনে টিকিট এই যে স্পেশাল টিকিট, এন্ট্রি অনলি 300 রুপিস। চলো এই যে না 2 টিকিটস, 2 টিকিট 600। ওকে, দুটো টিকিট 300 টাকা পার হেড, 600 টাকা দিয়ে কাটছি। কেটে এই ফাঁকা লাইন দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। আজকে টাইম আমাদের হাতে কম আছে, দ্যাটস ওয়াই আমি এই টিকিটটা কাটলাম, না হলে লাইনে দাঁড়িয়েই কাটতাম। আজকে আমাদের এখান থেকে চেক আউট করে রামেশ্বরম যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক আর থিরুভাল্লার মাঝে একটা ব্রিজ হয়েছে নতুন। এই আমাদের বোট, এই জায়গাটাতেই বসে পড়ো। আচ্ছা, প্রচুর ভিড়, প্রচুর। আমরা এদিক থেকে এসছি, আর এই হচ্ছে থিরুভাল্লারের স্ট্যাচু। এই ব্রিজটা নতুন হয়েছে, আর আমাদের ফার্স্টে উঠতে হবে এই স্টেজগুলো দিয়ে বিবেকানন্দ রকে। চলো যাই। আচ্ছা, বিবেকানন্দ রকে আর থিরুভাল্লারে যাওয়ার জন্য পার হেড 30 টাকার টিকিট দেখাতে হবে। তবে এখানেই কাউন্টার আছে, আমরা অনলাইনে কাটলাম, তবে উঠতে দেবে। অনলাইন টিকিট কেটেও ফেসে গেছি। যে ছেলেটা দরজায় দাঁড়িয়ে আছে গেটে, সে তো স্ক্যান ফ্যান কিছু করতে পারে না। এবার সে আমাদের আটকে দিয়েছে, অথচ পেমেন্ট দেখাচ্ছে, QR কোড দেখাচ্ছে। তাও যাই হোক, ওগুলো এখন ভুলে যাই। এই হচ্ছে বিবেকানন্দ রকের ফার্স্ট গ্লিম্পস। আচ্ছা, এখানে জুতো খুলে যেতে হবে। অর্পিতা, জুতো খুলতে হবে। জুতো রেখে এবার এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়িগুলো কিন্তু বেশ ঠান্ডা আছে, পাটায় আরাম হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে বিবেকানন্দ রক। চারপাশটা একটু দেখাই। ওইদিকে শহর কন্যাকুমারী, আর এই সমুদ্র। ভালো লাগছে না দেখতে? সুন্দর লাগছে দেখতে। আমরা এখন লিটারেলি ভারতবর্ষের দক্ষিণতম প্রান্তে দাঁড়িয়ে আছি। মানে কন্যাকুমারী তো বটেই, কন্যাকুমারীর একদম লাস্ট পার্ট। এই হচ্ছে ভারতের দক্ষিণতম প্রান্ত, সাদার্ন মোস্ট পয়েন্ট। আর ওইখানে থিরুভাল্লার দাঁড়িয়ে আছেন। আমি যা পড়েছি একটু অনলাইনে, তাতে থিরুভাল্লার হচ্ছে তামিলনাড়ু সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীন সাহিত্যিক। তো এবার কবি না সাহিত্যিক এটা আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, কিন্তু মানে রিনাউন্ড। প্রবাবলি আমাদের যেমন রবীন্দ্রনাথের গুরুত্ব, সেরকম থিরুভাল্লারের ওদের কালচারে, সংস্কৃতিতে তার গুরুত্ব। তো আমরা থিরুভাল্লারের পর যাব, বিবেকানন্দ রকের নিচগুলো আর একটু দেখে নিয়ে থিরুভাল্লারে যাব। একটা থিরুভাল্লার স্ট্যাচু। প্রচণ্ড হাওয়া এখানটায়, হাওয়ায় ঠেলে ফেলে দিচ্ছে। এই সাইডটায় এসে অর্পিতা, থিরুভাল্লারের পাদদেশে দাঁড়িয়ে আমরা বিবেকানন্দ রকের ভিউ দেখছি। অসাধারণ লাগছে, প্রচণ্ড হাওয়া,
হাওয়ায় মানে ঠেলে ফেলে দেওয়ার জোগাড়। এই হচ্ছে থিরুভাল্লারের মূর্তি, বিশাল বড় মূর্তি। থিরুভাল্লারের মূর্তির নিচ থেকে কন্যাকুমারী শহরটা এরকম দেখতে লাগে। ওইদিকে গোটা দুয়েক চার্চ আছে। একবার আমরা গতবার যখন এসেছিলাম তখন 25শে ডিসেম্বর 30 ডিসেম্বরের সময় এসেছিলাম, তো একদম পিক ফেস্টিভ সিজন ছিল। চার্চগুলো এই সময় না খুব সুন্দর করে সাজিয়ে রাখে, প্রচুর আলো ঠালো দেয়, দারুণ লাগে রাত্রেবেলায় দেখতে। ওখানে একটা মানে জেলেদের গ্রাম আছে, ওই গ্রামটাতেই এই চার্চগুলো আছে। আমরা লাস্ট টাইম গেছিলাম কারণ ওই দিকে কাছাকাছি একটা হোটেলে আমরা ছিলাম। এখানে তো প্রথমবার এলাম। আগের বার যখন এসেছিলাম তখন থিরুভাল্লারে আসার কোনো পারমিশন ছিল না, তো এবারে ব্রিজটা হয়েছে, যদিও ইনকমপ্লিট এখনও, তো তাই এলাম। শুধু টপ মোস্ট টিয়ারটা ওপেন হয়েছে, তো এখান থেকে মূর্তিটা না পুরো ভালো করে দেখা যায় না। বোধহয় সেকেন্ড টিয়ারটা যদি থাকতো এখন ওপেন, তাহলে দেখা যেত আরও ভালো করে। জানি না, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। হাওয়ার দাপটে ফেলে দেবে। আমার মনে হচ্ছে যে আমি না উড়ে বেরিয়ে যাই হাওয়াতে। ভয়ঙ্কর হাওয়া এখানে, পুরো উত্তর দিক থেকে হাওয়াটা আসছে। এবার বেরিয়ে যাই, চলো। হ্যাঁ চলো। একটা বোট দাঁড়িয়ে আছে, ওটা দিয়ে আমরা উঠে এবার তীরে ফিরি, তারপরে আমাদের বেরোতে হবে। সকাল 10:30 বাজে। আমরা একটু আগে চেক আউট করলাম কন্যাকুমারীর আমাদের হোটেল থেকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রামেশ্বরম। রামেশ্বরম আমরা বাই রোড যেতে 3.5 ঘন্টা মতো লাগবে, তো 1:30-2 নাগাদ পৌঁছে যাব। তো রামেশ্বরমের আগে যে আমাদের মেইনল্যান্ডের যে লাস্ট পার্ট, ওটা হচ্ছে মণ্ডপমের পরে সমুদ্রের একটা ছোট্ট স্ট্রিপ আছে, তার ওপারটা হচ্ছে পাম্বন। এবার এই রামেশ্বরম, মণ্ডপম আর পাম্বনের মাঝে যে ব্রিজটা, ওটাকে পাম্বন ব্রিজ বলে। আমরা যারা চেন্নাই এক্সপ্রেস সিনেমাটা দেখেছি, ওখানে দেখেছি শাহরুখ খান দীপিকা পাদুকোনকে গাড়ি নিয়ে ওর ওপর দিয়ে গেছে। তো ওই জায়গাটা দারুণ সুন্দর। ওখানে একটা রেল ব্রিজ আছে, একটা রোড ব্রিজ আছে। আমরা ওই জায়গাটাতে দাঁড়াবো, ওখানটাতে অ্যালাউড আছে আমার ধারণা দাঁড়ানো, দাঁড়িয়ে ছবি টবি তুলতেই হবে। দারুণ সুন্দর ওই জায়গাটা, ওইটা দিনের বেলা দেখতেই হবে। তারপরে আমরা নেক্সট আমাদের ওখান থেকে সোজা চলে যাবো রামেশ্বরম। রামেশ্বরমে ওখানটাতে গিয়ে রামেশ্বরম হচ্ছে 4 ধামের একটা ধাম, রামেশ্বরমের মন্দিরটা দেখতে হবে। তো আজকে সেটা হয়তো হবে না, আজকে গিয়ে আমরা হোটেলে চেক ইন করবো। নেক্সট কালকে কিছু কালকেই বাকিটা, যেমন রামেশ্বরম মন্দির, তারপরে ওখানে আমাদের ধনুষকোটি, যেটা হচ্ছে একদম এন্ড পয়েন্ট, লাস্ট টিপ, দুপাশে সমুদ্র, মাঝখান দিয়ে সরু রাস্তা। ওখান থেকে শ্রীলঙ্কা 20 কিলোমিটার গুগল ম্যাপে দেখায়। তো ওইটা খুব সুন্দর, ইউনিক একটা জায়গা, ওইগুলো দেখবো। তা এই আপাতত আজকে আর কালকের প্ল্যান, ভেরি এক্সাইটেড। এইখানে ওয়াটার বডি আছে, এটা গ্রামে একটা রাস্তা ঢুকে, জায়গাটা পিকচারাস্ক, মানে একদম পিকচার পারফেক্ট, অসাধারণ। দেখো কি সুন্দর জায়গাটা, অস্বাভাবিক সৌন্দর্য, কি দারুণ লাগছে অর্পিতা। এগুলো নিম গাছ না? ও হ্যাঁ, এগুলো নিম গাছ, বিউটিফুল। একদম ওয়াটার বডিটার ধারে যাই। আমি সাঁতার জানি না, পড়ে গেলে আজকেই ভবলীলা সাঙ্গ, কিন্তু না এসে পারলাম না। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, সুপার না? অসাধারণ অসাধারণ। পুরোটা ক্যানভাসটা জুড়ে প্যান যদি করি, কি সুন্দর। এখানে আসলে প্রচুর হাওয়া, উইন্ডমিলগুলো, এই যে প্রপেলারগুলো উইন্ডমিলের না, আমরা ট্রাকে করে আসছিল দেখলাম, বিশাল বড় এরা। অর্পিতা কেমন লাগছে? হ্যাঁ খুবই সুন্দর লাগছে। এখানটাতেই আগের বারও এসে দাঁড়িয়েছিলাম, ঠিক এই জায়গাটাই মনে হচ্ছে। জল ছিল, পিছনে পাহাড়, মাঝে উইন্ডমিল, খুব সুন্দর এই জায়গাটা দেখতে। তো মানে কিছু বলার নেই। অপূর্ব 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 জায়গা। না, মনকে বুঝিয়ে এবার বেরোই, না বেরোলে হবে না, অনেক দেরি হয়ে যাবে। চলো অর্পিতা। অসাধারণ এক্সপিরিয়েন্স, দারুণ সুন্দর জায়গাটা।
পুরো রাস্তাটা জুড়ে খুব সুন্দর। ওকে, গাড়িতে উঠে যদি রাস্তায় আবার দেখতে পাই আবার ভিডিও করব, তোমাদের দেখাবো। এখন বাজে বিকেল 3টে। সকালবেলা যা ব্রেকফাস্ট করেছিলাম তারপর থেকে আর খাওয়া হয়নি। এখন আমরা আছি মুলুভাড্ডি বলে একটা গ্রামাঞ্চল। এখান থেকে রামেশ্বরম আরও 68 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট এরকম। এখন এটা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। ধর্মন সিএনজি খুঁজে যাচ্ছে, এখানে সিএনজি পাচ্ছিল না, আলটিমেটলি এই পাম্পে পেয়েছে। অর্পিতা ক্লান্ত হয়ে বসে গেছে ওখানে, আমিও ক্লান্ত, সবাই হালকা টায়ার্ড। কিন্তু সামনে যখন পাম্বান ব্রিজটা, মানে মণ্ডপম আর পাম্বানের মাঝে যে পাম্বান ব্রিজটা আছে, ওই ব্রিজটা যখন ক্রস হবে তখন অটোমেটিক এনার্জি চলে আসবে বডিতে। সামনে যে সাইনবোর্ড আছে তাতে বলছে রামেশ্বরম 49, ধনুষকোটি 68। তাহলে আমরা অলমোস্ট টাচিং ডিস্টেন্সে। এর মাঝামাঝি জায়গায় পড়বে পাম্বান ব্রিজ, ওটাতে আমরা নামবো। তো এত কষ্ট করে আসা এই জন্যই। পাম্বান আর 20 কিলোমিটার, রামেশ্বরম 40 মতো হবে। রাস্তাটা কি সুন্দর দেখো। একটু পরে আমাদের এই রাস্তার সঙ্গে সঙ্গে প্যারালালি ট্রেন লাইন যাওয়ার কথা। এই স্টেশনটার যে রেল লাইনটা, ওই রেল লাইনটার আমাদের রাস্তা একদম প্যারালালি যাবে মণ্ডপম স্টেশন। এবার সামনে একদম সমুদ্র আসছে, তার উপর দিয়ে ওই রেল লাইনটাও যাবে, আমাদের এই রাস্তাটাও যাবে। দুটোই পাম্বান ব্রিজ দিয়ে আমরা রামেশ্বরমে গিয়ে ঢুকবো। তো এই পাম্বান ব্রিজটা রেল সেতু এবং গাড়ির সেতু দুটোই এত সুন্দর। আর ওইখানে সমুদ্রের জলটা লাস্ট টাইম যখন এসেছিলাম একদম নীল লেগেছিল, আর এত ক্ল্যারিটি ছিল যে নিচে একদম পাথরগুলো পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। আর এই সামনেটাতে আমরা ব্রিজে উঠবো, ব্রিজে আমরা দাঁড়াবো। ওই যে একটা বিউটিফুল সিনারি, মানে এর কোনো তুলনা হয় না। অসম। দেখো এদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র, এদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র, কোন দিকটা দেখাবো। এবার সামনেটা দেখি আমি, সামনেটাতে ব্রিজটা আসছে। ব্রিজে ধরবেন স্টপ। হ্যাঁ ব্রিজে, এই যে ব্রিজ এসে গেছে, পাম্বান ব্রিজ। বলছে ধরবেন, বলছে ঠিক আছে আচ্ছা। বিউটিফুল, সত্যি বিউটিফুল। ওই যে রেল ব্রিজটা। ধরবেন স্টপ হিয়ার। আচ্ছা চল সেন্টার চল। এই যে রেল ব্রিজটা, এটা পুরনো ব্রিজটা এপাশে আছে, নতুন ব্রিজটা ওইদিকে পরে হয়েছে। আগে আমরা পুরনো ব্রিজটা দেখেছিলাম, নতুন ব্রিজটা আমরা এইবার ফার্স্ট টাইম দেখছি। এটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে। রাইট নাও আমি পাম্বান ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর অদ্ভুত ভালো লাগছে। হাওয়ার ছোটে চোখে জল চলে এলো। এই হচ্ছে সিনটা, জাস্ট দেখো। এরকম কেউ কিছু, মানে যারা পাম্বান আসেনি তারা এরকম কিছু দেখেনি। এই পাশ থেকে আমরা এলাম, দুটো রেল লাইন দেখা যাচ্ছে। এই পাশেরটা আমাদের দিকে ক্লোজেরটা পুরনো, আর ও পাশেরটা নতুন। এই দুটো রেল লাইন এই পুরো সমুদ্রটাকে ক্রস করে, আর এই ব্রিজটা এর ওপর দিয়ে গাড়ি যায়। এটা কিন্তু ফুল ফ্লেজেড সমুদ্র। হ্যাঁ, এর এইখানটাতে কিছু কিছু জায়গায় ডেপথটা কম। ওপাশটা একবার দেখিয়ে দিই। এবার আমরা এলাম হচ্ছে মণ্ডপম থেকে, এদিকটা মণ্ডপম, আর আমরা যাব পাম্বানের পরে রামেশ্বরম। এই হচ্ছে সমুদ্র। এখানে একটা ছোট্ট গ্রাম আছে জেলেদের, আর কত নৌকা দেখো দাঁড়িয়ে আছে। ওইদিকে সূর্যের আলোটা পড়েছে, কি সুন্দর লাগছে। আচ্ছা, আর একটা ইউনিক জিনিস দেখানো বাকি আছে। এই ব্রিজটা, এই যে রেল ব্রিজটা দেখালাম, এই রেল ব্রিজটার ওপর দিয়ে ট্রেন যখন যায় তখন তো ওইখানে দেখা যাচ্ছে দুটো, ওই ব্রিজটা তখন ক্লোজ থাকে। কিন্তু যখন জাহাজ যায় তখন ব্রিজটাকে না ওপেন হয়ে দুটো ভাগ হয়ে যায়। পুরনো ব্রিজটা দেখলে বোঝাই যায় যে পুরনো
ব্রিজটাকে খোলা যেত এই মাঝখানটা থেকে, দুদিক থেকে এরকম ঢুকে গেছে। কি কপাল, ট্রেন আসছে দেখো, আমাদেরও কপাল, এইটা দেখতে পাবো ভাবিনি আমি। ওহ অদ্ভুত, দারুণ। কি সুন্দর লাগছে দেখো, মানে ভগবানও আর কি দিয়েছে এবার, সত্যি কি সুন্দর লাগছে ভাই, অসাধারণ। ওফ অসম। চল, রামেশ্বরম শহরে আমরা ঢুকে গেছি। এখন তামিলনাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেল আছে একটা, ওইটা লোকেশানে মেরেছি ম্যাপে, দেখি ওখানে গিয়ে যদি ঘর পাই ভালো, নাহলে অন্য কোনো হোটেল দেখতে হবে। লাস্ট টাইম আমরা যে হোটেলটায় ছিলাম এনএনপি গ্র্যান্ড না কি নাম ছিল, ওটাকে ছেড়ে গেলাম এক্ষুনি, মনে আছে আমার। এই হচ্ছে শহরের ভেতরটা, কম বেশি একই রকম আছে, হয়তো রাস্তা একটু চওড়া হয়ে থাকবে এখন না। ওটা স্ট্রেইট হচ্ছে রামেশ্বরম মন্দিরের একটা আর কি গেট। এখন বাজে সন্ধ্যে 7:30। আমরা রামেশ্বরমে একটা রুম নিয়েছি। হোটেলটা একটু এবার ভালো নেওয়া হয়ে গেছে, কারণ আমরা প্রথমে ভেবেছিলাম তামিলনাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনে হোটেল নেব। অনলাইনে রুমও দেখাচ্ছিল, গিয়ে গিয়ে যখন বললাম যে আমাদের একটা রুম লাগবে, তখন বললো স্যার আমাদের বুকিং ফুল আছে। আমি বললাম কী করে, তো দেখালাম, বলছি স্যার সার্ভারে তাহলে কোনো প্রবলেম আছে, ও কিন্তু আমাকে রুম দিল না। তখন বাধ্য হয়ে আরেকটু এগিয়ে গেলাম। আচ্ছা, তামিলনাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেলটা একদম সমুদ্রের ধারে, মানে রামেশ্বরমের যে সি বিচের একদম গায়ে, তো ওই জন্যই প্রপার্টিটা নিতে এসেছিলাম। তো ওরই পাশে একটু একটু ডিস্টেন্সে, 400-500 মিটার ডিস্টেন্সে 7 হিলস রিসর্ট বলে একটা হোটেল। হোটেলটাতে গিয়ে আমরা বললাম রুমের কথা, ওরা আমাদের একটা 2 বিএইচকে বলছি 2 বেডের রুম দিল। সেই রুমটার প্রাইস বলছে 3,500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো রুমটা দেখে আর প্রপার্টিটা দেখে মানে বেশ ভালো লেগে গেল। তো রুমটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে রুমটা, খুব যে বড় এরকম নয়, কিন্তু খুব সুন্দর। এই জিনিসপত্র যা, এরকম 2টো চেয়ার আছে, একটা ভালো কুইন সাইজ বেড আছে, ওয়ার্ডরোব আছে, টয়লেটটা ল্যাভিশ আছে। এবার মানে শাওয়ারের জায়গা আলাদা, গ্লাস ডোর ফোর দেওয়া, খুব সুন্দর। এখন টয়লেটে অর্পিতা বাসু আছে, ফলে টয়লেটটা সিরিয়াসলি ভালো, আর প্রপার্টিটাও খুবই ভালো। আর ড্রাইভারের অ্যাকোমোডেশনটাও রিজনেবলি গুড, আমাকে যা ধারুমান ফিডব্যাক দিল। তো আজকে সন্ধেবেলা হয়ে গেছে, সবাই খুব টায়ার্ড, সকাল থেকে শুধু জার্নি করছি আর ঘুরে বেড়াচ্ছি, তো খুব টায়ার্ড হয়ে গেছি। তো জাস্ট ডিনার করে শুয়ে পড়বো। এখানে 2 দিনের জন্য আছি আমরা, তো কোনো না কোনো সময়ে একবার বাইরের প্রপার্টিটা বাইরে থেকেও দেখিয়ে দেবো, বেশ ভালো লাগবে, প্রপার্টিটা খুব ভালো। এবার ঘরেই ডিনার ডেকে নিয়ে অর্ডার করে নেবো, খেয়ে দিয়ে ঘুম। কাল আর্লি মর্নিং বেরিয়ে আমাদেরকে রামেশ্বরম মন্দিরে যেতে হবে, তো সেই জন্য একটু ঘুম খুব দরকার, কারণ কালকে রাতেও ভালো ঘুম হয়নি। তো আজকের মতো গুড নাইট, গুড বাই, আনটিল টুমরো মর্নিং। কালকে সকাল সকাল দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 10 ডিসেম্বর, এখন বাজে 6:45 সকালবেলায়। কালকে রাত্রেবেলা রামেশ্বরমে ভালো বৃষ্টি হয়েছে রাত্রে। এই যে দেখলে বুঝতে পারবেন যে বৃষ্টি হয়েছে। আমরা যে প্রপার্টিটায় আছি সেই প্রপার্টিটা এই অর্পিতা দাঁড়িয়ে আছে, ওর সামনের প্রপার্টিটায় আমরা আছি, মানে ওদিক থেকে সেকেন্ডটা। আর মোটামুটি এইরকম দেখতে বিল্ডিংগুলো, বেশ ভালো প্রপার্টিটা থেকে ভালো লাগছে। গুড মর্নিং। ওই যে সি বিচ, এই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে। হনুমান ফোন করেছে, ও রেডি হয়ে গেছে, আমি ততক্ষণ একটু সমুদ্রের ধারটা এক্সপ্লোর করে নিই। ওয়াহ, খুব সুন্দর, কি লাগছে গো। ও বিচটা দারুণ, খুবই ভালো লাগছে। এখানকার লোকাল ছেলেমেয়েরা ওখানটাতে উঠেছে নাকি, হয়তো এইখানকার রেসিডেন্টের হোটেলের, সেটাও হতে পারে। আমরা উঠবো পরে, এখন আমরা মন্দিরে যাব। 7টা বাজে, আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি। এবার ওখানে গিয়ে দেখি সিস্টেমটা কি হয়। আমাদের বাঁ পাশে সি বিচ, পিছনে আমরা রিসোর্টটা ফেলে এসেছি,
আর স্ট্রেইট সোজা গেলে অগ্নিতীর্থম, তারপরে ওখান থেকে মেইন গেট না। ধর্মান গাড়িটা ওইদিকে মেন পার্কিংয়ে রেখে আসছে, একটু দূরে আছে, আমরা তো নামলাম। এবার চলো এগোই অগ্নিতীর্থমের দিকে। আচ্ছা, পুলিশের সঙ্গে কথা হলো, পুলিশ যেটা বললো যে এই দিকে সোজা গেলে অগ্নিতীর্থম আর ডান দিকে মন্দিরের মেইন গেট। অগ্নিতীর্থমের সিগনিফিকেন্সটা কি? রাম যে রাবণবধ করেছিলেন, রাবণ তো বাই বার্থ ব্রাহ্মণ ছিলেন, তো সেই জন্য রামের ব্রহ্মহত্যার যে পাপ হয়েছিল সেই পাপ ধুতে রাম এইখানে এসে এই যে সমুদ্রে স্নান করেছিলেন, তাই জন্য এটাকে অগ্নিতীর্থম বলে। আরেকটা গল্প হচ্ছে, অগ্নিদেবের একটা পাপ হয়েছিল, সীতা দেবী যখন তিনি যখন অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, তাতে অগ্নিদেবের যে পাপ ইনকার হয়েছিল, অগ্নিদেব এখানে এসে স্নান করে তার সেই পাপও ধুয়েছে। আর এখানে না মানুষের পিতামাতার মৃত্যুর পর তর্পণ করতেও আসে এখানকার মানুষেরা, তো সেই দিক থেকেও এখানের সিগনিফিকেন্স কিন্তু চরম। হচ্ছে অগ্নিতীর্থমের যে একটা গেট বানানো আছে সেইটা এটাই সবসময় ছবি দেখতে পাই আমরা। এই দিকেই কোথাও মন্দির যাওয়ার পথ, আমি ওটা জিজ্ঞাসা করে জেনে নেব। এই হচ্ছে অগ্নিতীর্থম। না টেম্পল থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, সোজা গিয়ে ডান দিকে একটাই রাস্তা, চলো এগিয়ে যাই। এদিক থেকে অগ্নিতীর্থম থেকে এসে এই সোজা হচ্ছে রামেশ্বরমের মেইন মন্দিরের গেট। অর্পিতা, এই যে এইদিকে ডান দিকে এই যে, হ্যাঁ আশপাশে থাকো, আমি বুঝতে পারছি না। এটা স্পেশাল দর্শন, এদিকেরটা ফ্রি দর্শন। স্পেশাল দর্শনে চলো। আচ্ছা, স্পেশাল দর্শনে কত টাকা গো? টাকা জিজ্ঞেস করি। চলো, স্পেশাল দর্শনের ভেতরে ঢুকে যেতে হবে। ওয়ে টু স্পেশাল দর্শন 100 টাকা আর 200 টাকা। এখানে সীতামায়ের তৈরি শিবলিঙ্গ রামালিঙ্গম ছাড়াও আছে কৈলাস থেকে হনুমানের আনা শিবলিঙ্গ বিশ্বলিঙ্গম। এই মন্দিরের 1200 গ্রানাইটের পিলার সহ এই করিডোর ভারতবর্ষের সবথেকে লম্বা টেম্পল করিডোর। দর্শন করে জাস্ট বেরোলাম। এই হচ্ছে মন্দিরের এবারকার মতো লাস্ট দর্শন। এবার জুতোটা নিই, জুতোর জায়গাটা তো খুঁজে পাচ্ছি না। এইখান দিয়ে আমরা ঢুকেছিলাম, এখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম, আর আমাদের জুতোটা এই দিকে আছে। জুতোটা পরে নিয়ে একবার হোটেলে যাই, হোটেল থেকে তারপরে আবার সাইট সিইং বেরোবো। সকাল 9:15 আমরা জাস্ট আমাদের রিসর্টে ব্রেকফাস্ট করলাম, বুফে ব্রেকফাস্ট যেমন হয় সাউথ ইন্ডিয়ান ফুডের সেরকমই। একটু আগে মন্দির দর্শনের সময় ওয়েদারটা মাঝে ধরেছিল, কিন্তু আবার খারাপ হয়ে গেছে ওয়েদারটা। এখন ওয়েদারের কন্ডিশন এইরকম। আমাদের তো প্ল্যান ছিল আজকে ধনুষকোটি যাব, দেখি কি। রামেশ্বরম শহর ছেড়ে বেরিয়ে এসেছি। ধনুষকোটি এখান থেকে আর 17 কিলোমিটার যেতে লাগবে বলছে গুগল ম্যাপ, 17 মিনিট। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার দুপাশে আর কিছুক্ষণ পর থেকে আসবে সমুদ্র। এই যে গাছগুলো, এর ফাঁক দিয়ে এই যে সমুদ্রের জল। এবার এ পাশটা তো ডান দিকেও তাই, এটা বাঁ দিকটা, ডান দিকেও সেম জিনিস। এইটা এখানকার ইউএসপি, মানে মনে হবে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তাটা কী করে বানালো রে। এইটা খুব মজা লাগে। এই গাছগুলো একটু পাতলা হলে দেখা যাবে সামনে, আশা করছি সেটা আমরা পাবো। ওই ভেতরে আমার মনে হচ্ছে ওই মন্দিরটা লেফট, হ্যাঁ লেফট হচ্ছে কোথান্ডারামার কোভিল। আচ্ছা, এখানে একটা টেম্পল আছে। এই টেম্পলটাতে যখন আমরা ঢুকবো না, তখন পুরো ব্যাপারটা ফিল করা যাবে। রাস্তা তার দুপাশে শুধু সমুদ্র, এইটা ইউনিক। এটা ভারতবর্ষে আর কোথায় আছে আমি জানি না, তবে আমি এখানে ছাড়া কোথাও দেখতে পাইনি। এই যে এদিকেও সমুদ্র আর এদিকেও, এইটা এখানকার ইউএসপি। আমার ধর্মান থোড়া রুক না, একটু নাবি, না নামলে না বোঝা যাবে না। একটুখানি নাবি, বেশি সময় নেব না, কারণ আমাদের মেইন জায়গাটা এখনো বাকি আছে। এই যে এদিক থেকে এলাম আমরা, হ্যাঁ এদিক থেকে এলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো। এই যে সমুদ্রের জল, ঠিক আছে, আর ওই দূরে মন্দির, আর এ পাশটা দেখায়। ওইখানে মেইন রোডটা, ধনুষকোটি যাওয়ার রোডটা ওইদিকে যাবে। আর এই হচ্ছে
কি অসম দৃশ্যটা বলো, ম্যাগনিফিসেন্ট না? বৃষ্টিটা হালকা বাড়ছে, আমার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ নয়, তবে টুক করে গাড়ির মধ্যে ঢুকে যাব, এটা না দেখিয়ে থাকতে পারছিলাম না আর কি। এটা একটা অদ্ভুত অনুভূতি, এটা অদ্ভুত অনুভূতি, এটা বলে প্রকাশ করতে পারবো না, আসতে হবে এটা দেখতে গেলে। ওকে, এবার মন্দিরের দিকে যাই। এই মন্দিরটাতে লর্ড রাম বিভীষণের পট্টাভিষেক করেছিল, মানে রাবণকে হারিয়ে যুদ্ধে জয়ের পরে এখানে এসে বিভীষণকে বেসিক্যালি রাজা বানিয়েছিল রাম, তার স্মরণে এই মন্দিরটা। এই যে এখানটাতে লেখা আছে, নামটা অনেক কষ্ট করে পড়লাম, কোথান ধর্মার টেম্পল। এবার টেম্পলটা চারপাশটা এরকম, চারপাশে সমুদ্র, ওই রাস্তা দিয়ে আমরা এলাম। কি সুন্দর না জায়গাটা, আমার তো প্রকৃতিটা একদম মুগ্ধ করে দিচ্ছে এদিকে। মন্দিরের একদম ভেতরে আমি ভিডিওটা বন্ধ করে দেবো, তার আগে এখান থেকে কেমন দেখতে লাগছে একটু দেখি। অসাধারণ, ম্যাগনিফিসেন্ট, কি সুন্দর দেখো জায়গাটা, বিউটিফুল। চলো অর্পিতা ভেতরে যাই। আচ্ছা ভেতরে না ভিডিও করব না, এখানে রেখে দিচ্ছি। ওকে, বিভীষণের মন্দির থেকে চলে এসেছি, এবার যাচ্ছি ধনুষ্কোটির দিকে। বৃষ্টিটা আবার বাড়ছে, ধনুষ্কোটির একদম লাস্ট পয়েন্টে চলে এসেছি। এই যে আমাদের ন্যাশনাল এমব্লেমটা এখানে আছে, এরপরে আর রাস্তা নেই, এইখানেই নামতে হবে। এবং আগের বার তো বিচটা এনজয় করেছিলাম, এবার জানি না কতটা পারবো, বুঝতে পারছি না, নেবে দেখি। তো আমার পেছন দিকটাতে আর কি 20 কিলোমিটার গেলে শ্রীলঙ্কা। এই যে নতুন স্টেট বা নতুন দেশের বর্ডার ভাবলেই আমার এক্সাইটমেন্ট হয়, সেই জন্য মানে এত কাছে শ্রীলঙ্কা, এটা একটা খুব মজা লাগে। আমাদের দেশ আর শ্রীলঙ্কার এই যে 20 কিলোমিটারের স্ট্রেচটা, এর মাঝে আমাদের দিকে বোধহয় 8-10টা, ওদের দিকে 8-10টা দ্বীপ আছে। ওই দ্বীপগুলো মাঝে মাঝে জল বেশি, আর দ্বীপগুলোর কাছে এলে তখন জল কমে যায়। তো আমরা কোয়াইট ইজিলি ইম্যাজিন করতে পারি, আজ থেকে অতশো বছর আগে রামের সময় গ্লোবাল ওয়ার্মিংও কম ছিল, তখন হয়তো জলস্তর কম ছিল। আর এখানে না কিছু কোরাল রিফস টাইপের পাথর আছে যেগুলো জলে ভাসে। তো ইট ইজ কোয়াইট ফিজিবল যে এখান থেকে রাম সেতু বানানোটা আর কি। তারপরে এমনিতেই গুগল ম্যাপে যদি আপনি আর গুগল আর্থে যদি আপনি একদম এনলার্জ করে দেখেন, তখন কিন্তু দ্বীপগুলোকে দেখা যায়। তো এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট এখানকার। বাকি এই দিকে লাস্ট পয়েন্টে ধনুষ্কোটি, প্রচণ্ড ভিড় আর বৃষ্টি হচ্ছে, জায়গাটা নোংরাও হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, ওখানে আগে বিচগুলোতে নাবা যেত, এখন বোল্ডার দিয়ে দিচ্ছে, নাবার কোনো অ্যাক্সেস নেই। আগের বার আমরা হেঁটে হেঁটে বেরিয়েছিলাম। এবার কেমন লাগলো ধনুষ্কোটি? ভালো না, সব রকমের ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। আগের বার খুব ভালো দেখেছিলাম, এবারে প্লিজ দেখা যাচ্ছে না, মানে এত নোংরা আছে, কিছু বলার নেই। ঠিক আছে, আর নেগেটিভিটি দিয়ে লাভ নেই, যা আছে আছে। কিন্তু এই প্রকৃতিটা এইখানটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে, তাই দুধের স্বাদ খোলে মিটিয়ে আমরা এবার এগোতে থাকি। বৃষ্টি প্রচণ্ড বাড়ছে, আমার এমনি শরীরটা খারাপ, তো গাড়িতে উঠে দেখি আর কোথাও যাওয়া যায়। আর আজকের দিনটার ওয়েদারটা একটু ডাইসি আছে। তো এখন রাখছি, আবার দেখা হচ্ছে। রামেশ্বরম থেকে 15-20 কিলোমিটার ডিস্টেন্সে, মানে পাম্বান ব্রিজের দিকে গেলে মেন রোড ধরে কুরুসোদা আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে। আমরা যাইনি, আমরা নেটে দেখে আসছি, এখন যাচ্ছি আর কি, অন দ্য ওয়ে। কোনো আইডিয়া নেই কেমন ভালো, বাট আস্তে আস্তে বেশ কিছু হোমস্টে ইকো ট্যুরিজমের বোর্ড পাচ্ছি। তো জায়গাটা ভালো হলেও হতে পারে, হয়তো অবাক হয়ে গেলাম, এতটাই সুন্দর। বাট কোনো আইডিয়া নেই, জাস্ট দেখেছি অনলাইন, দেখে আমরা যাচ্ছি, দেখা যাক কেমন। সামনে মনে হচ্ছে বিচটা এসে গেছি, জায়গাটা সুন্দর, নারকেল গাছ অনেক আছে, তাই দেখতে ভালো লাগছে। এবার একটা জায়গায় পড়লাম যে বোটটা ক্লোজড আছে, মানে বোটিংটা ক্লোজ আছে। এবার বোটিং করে আইল্যান্ডে যায় নাকি এমনি দেখা যায়। এই যে কুরুসোদা আইল্যান্ড এসে গেছি, এসেই যেটা চোখে পড়বে, এই রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠের একটা এখানে মন্দির করা আছে, ওই দিকটাতে সমুদ্রটা আছে মনে হয়। এবার ওইখানে যাব, তার আগে একটা জিনিস দেখাই। এখান থেকে পাম্বান ব্রিজটা দেখা যাচ্ছে, একটু জুম করি। এই যে
এই যে হরাইজনে পাম্বান ব্রিজটা দেখা যাচ্ছে। আর এখানে সমুদ্রের জল মাঝে মাঝে ঢুকে গেছে, আমরা মনে হয় ব্রিজ থেকে এইগুলোই দেখতে পাই। জায়গাটা কিন্তু সুন্দর, মানে আর অত টুরিস্ট নেই তো, ফাঁকা পরিষ্কারও। মানে সমুদ্রের ধারে এই আশ্রমটা আছে, রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠের কোনো আশ্রম, উপরে রামকৃষ্ণ মা শারদার ছবি দেওয়া। জায়গাটা খুব সুন্দর, সিনিক যাকে বলে। একটু চারপাশটা দেখাই। আমার ধারণা এখানে এখানে ডলফিন হয়তো দেখতে পাওয়া যায়, কারণ আমি যত জায়গায় আসি শুধু ডলফিনের ছবি দেখছি। এখান থেকে ওই ভেতরে একটা আইল্যান্ড আছে ওইদিকে, ওইখানটাতে হয়তো যাওয়া যায়। এখনও হয়তো যাওয়া যায় না, সাইক্লোনের আগে হয়তো যেত, কারণ আমি দেখেছি যে বোটিংয়ের একটা কনসেপ্ট আছে এখানে। কি সুন্দর লাগছে, সুন্দর না জায়গাটা? সুপার। নারকেল গাছগুলো দূর থেকে এত সুন্দর লাগছে। আরেকটু উঠি। বাঙালি হিসাবে রামকৃষ্ণদেব আর স্বামী বিবেকানন্দর সাউথে কিন্তু প্রচুর ইম্প্যাক্ট আছে। জায়গাটা এরকম দেখতে, একটা অফবিট জায়গা, একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে, কিন্তু সুন্দর লাগছে জায়গাটা। আর ওই দূরের গাছগুলো, নারকেল গাছগুলো খুব মিষ্টি লাগছে। আকাশে মেঘ আছে, আবার বৃষ্টি হতে পারে। যাও, ভালো লাগবে উপর থেকে দেখতে। এইখানটাতেই, ওইখান থেকে জাস্ট বেরোলাম, আর এইখানে একটা মাছ ধরার জেটি, কি সুন্দর লাগছে এখানটা। বৃষ্টি শুরু হয়ে গেল তাই বেরোতে পারছি না। এই যে মাছ ধরার জেটি, আর এই সামনেটা এরকম লাগছে। সামনে যাই কিছুটা, গিয়ে ওখান থেকে আরেকটু ভালো লাগবে। কিরকম লাগছে বলো জায়গাটা? ওইখানটাতে আমরা গেছিলাম, জাস্ট একটু আসার পরেই এই দৃশ্যটা। হাউ দারওয়ান? গুড, Awesome. অসম শিখেছে ধরুন, অসম। এই 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 নৌকাগুলো করে ওরা মাছ ধরতে যায়, এখানেও আছে। এগুলো আর কি একদম গ্রামের মধ্যে, এগুলো কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনস নয়, কিন্তু ভালো লাগলো বলে এলাম। আর এখানে বেশ কিছু ইকো রিসর্ট আর ইকো ট্যুরিজমের জায়গা ফায়গা আছে। আমার ধারণা এখানে ওই ভেতরের কোনো কোনো ওইদিকে কোনো আইল্যান্ড ফাইল্যান্ড আছে, যেটাতে আর কি মানুষের থাকার ব্যবস্থা ছিল, হয়তো এখন ক্লোজ আছে সাইক্লোনটার জন্য। ওয়েদারটাও খারাপ, তো ভালো লাগছে এখানটা। এবার শরীরটা খুব খারাপ, ঠান্ডা জলে ভিজছি, তার মধ্যে একটু প্রবলেম তো হচ্ছে, বাট ঠিক আছে, ফিরে গেলে তো আর এগুলো পাবো না। চলো এবার উঠি। বৃষ্টিটা খুব বেড়ে গেল। Location. Hotel. বলছে ম্যাপে আমাদের জলের মধ্যে দেখাচ্ছে, Cab, Cuddle. Beach. জলে দেখাচ্ছে আমাদেরকে। বেরিয়ে যাবো এখান থেকে, বৃষ্টিটা ভালো জোরে পেরেছে। পুরুষোদয় আইল্যান্ড থেকে তো প্রচণ্ড বৃষ্টিতে বেরিয়েছিলাম। বেরিয়ে আমরা এপিজে আব্দুল কালামের মেমোরিয়াল, ন্যাশনাল মেমোরিয়ালে গেছিলাম, কিন্তু ওখানে ফোন অ্যালাউড ছিল না বলে আমরা ওখানে দেখাতে পারিনি। আর বৃষ্টিটা প্রচণ্ড বেড়ে গেছিলো। এরপরে আমরা লাঞ্চ করে হোটেলে ঢুকে গেছিলাম। তারপরে আর কোথাও বেরোতেই পারিনি, এত বৃষ্টি হয়েছে যে একদম ঘরেই আবদ্ধ হয়ে গেছি। তাই জন্য আর কোথাও বেরোতে পারিনি, সেই জন্য ভিডিও কিছু করতে পারিনি। তো আজকে রাতের মতো এখানেই গুড নাইট বলছি। কালকে মর্নিংয়ে আমরা বেরিয়ে থাঞ্জাভুর চলে যাব। তো যখন বেরোবো মর্নিংয়ে, তখন বাইরের ওয়েদার কী আছে সেই অনুযায়ী আমাদের শিডিউলটা ডিসাইড হবে। তো তখন আবার দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট।